সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন সারারাত কান্না থামাতে পারেননি নেইমার? এদিকে মেসির চোট কতটা গুরুতর? এবং সবশেষে থাকছে ফিফা বিশ্বকাপ ২০২৬ সি গ্রুপে ব্রাজিলের কঠিন পরীক্ষা। মরক্কো চমকে দিতে পারে আবারও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ফিফা বিশ্বকাপ ২০২৬ ভালোবাসেন, লাইক দিন। আপনার পছন্দের দলকে সাপোর্ট করতে চাইলে কমেন্টসে লিখে জানান আপনার পছন্দের দলের নাম। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কেন সারারাত কান্না থামাতে পারেননি নেইমার? ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি যখন এক একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৬ সদস্যের দলে নিজের নাম শুনে পুরো রাত নির্ঘুম কাটান ব্রাজিলিয়ান এই তারকা। দীর্ঘ প্রায় ২.৫ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে নেইমার আবেগাপ্লুত। সাও পাওলোতে এক প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি জানান, স্কোয়াডে ফেরার বিষয়টি মেনে নিতে এবং উপলব্ধি করতে তার অনেক সময় লেগেছে। সেই রাত জুড়ে তিনি নিজের পথ চলার ভিডিও দেখেছেন এবং বারবার আবেগাপ্লুত হয়েছেন। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, আমি সকাল 6:30 বা 7টার দিকে ঘুমোতে গিয়েছিলাম, সব ভিডিও দেখছিলাম। আমি সারা রাত কান্না থামাতে পারিনি। আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম, একই বিছানায় ছিলাম। তারা ঘুমোচ্ছিল এবং আমি প্রত্যেকটি ভিডিও দেখে কেঁদেছি। সাম্প্রতিক বছরগুলিতে চোট এবং শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে নেইমারকে। তবে আবারও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। জাতীয় দলে ফেরার পথ যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন এই ফরওয়ার্ড। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ এই গোলদাতা বলেন, এটা ছিল কঠিন, অনেক কষ্টের, কিন্তু শেষ পর্যন্ত এর ফল ভালো হয়েছে। এই ভালোবাসা, আবেগ আর ব্রাজিলিয়ান হওয়ার এই অনুভূতির জন্য এবং বিশ্বকাপে আপনাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করার জন্য এই কষ্ট সার্থক হয়েছে। এখন পুরো মনোযোগ প্রস্তুতির দিকে রাখছেন নেইমার। সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি ব্রাজিলের সকল মানুষকে তাদের চমৎকার সমর্থন, উৎসাহ আর প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই। এটা হতে যাচ্ছে একটি বিশেষ দিন, যেটা আমি সারা জীবন মনে রাখব। আগামী ২৭শে মে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৩১শে মে প্যানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল, আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এদিকে মেসির চোট কতটা গুরুতর? ইন্টার মায়ামির হয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছিলেন লিওনেল মেসি, তবে পুরো ম্যাচ শেষ করতে পারেননি। ৭২ মিনিটেই মাঠ ছেড়ে যান তিনি। মাঠ ছেড়ে যাওয়ার সময় তার মুখে উদ্বিগ্ন ভাব দেখে পুরো আর্জেন্টিনার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ৩৮ বছর বয়সী এই ফরওয়ার্ড তার উরুর পেছনে হাত দিয়ে ইশারা করলে সতর্কতামূলকভাবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি তখন ৪-৪ সমতায় ছিল আর ২০ মিনিট বাকি ছিল। সত্যিকারের সমস্যা না হলে মেসি নিজে থেকে মাঠ ছাড়তেন না, তার সহজেই অনুমেয়। শেষ পর্যন্ত লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের গোলে ইন্টার মায়ামি ম্যাচ জিতলেও আলোচনার কেন্দ্রে মেসি, কারণ তার সম্ভাব্য চোট। তবে আর্জেন্টিনা থেকে আসা প্রথম আপডেট ভক্তদের কিছুটা স্বস্তি দিয়েছে। সাংবাদিক গাস্তন এডুল জানিয়েছেন, মেসি নিজেই সতর্কতা হিসেবে পরিবর্তনের অনুরোধ করেছিলেন, কারণ তিনি হ্যামস্ট্রিংয়ে হালকা টান অনুভব করেছিলেন। কোনো নির্দিষ্ট আঘাত ধরা পড়েনি, তবে মেসি কোনো ঝুঁকি নিতে রাজি হননি। বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। গত ১ বছর ধরে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে উল্লেখযোগ্য কোনো চোট না থাকায় ধরে নেওয়া হচ্ছে যে কোচ লিওনেল স্কালোনি তাকে দলে রাখবেন। তিনি যদি বিশ্বকাপে খেলেন, তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের বিরল রেকর্ড গড়বেন। চলতি MLS সিজনে মেসি দুর্দান্ত ফর্মে আছেন। ১৬ ম্যাচে ১২ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় গোটা আর্জেন্টিনা। এবং সবশেষে থাকছে ফিফা বিশ্বকাপ ২০২৬ সি গ্রুপে ব্রাজিলের কঠিন পরীক্ষা। মরক্কো চমকে দিতে পারে আবারও। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এখন দরজায় কড়া নাড়ছে। তার ঠিক আগে বিশ্বকাপের সি গ্রুপ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা কম নেই।
5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর তাদের গ্রুপ নিয়ে বরং আলোচনা না হওয়াটাই অস্বাভাবিক। এই গ্রুপে ব্রাজিল ছাড়াও আছে মরক্কো, স্কটল্যান্ড আর হাইতি। একদিকে ব্রাজিলের মতো বিশ্বজয়ী দল, অন্যদিকে মরক্কোর মতো জায়ান্ট কিলার। স্কটল্যান্ড ফিরে এসেছে অনেক বছর পরে, আর হাইতি খেলছে তাদের ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপে। নেইমার ফেরার পরও কঠিন পরীক্ষা ব্রাজিলের। ব্রাজিল এবার বিশ্বকাপে আসছে কার্লো অ্যাঞ্চেলোত্তির কোচিংয়ে। ক্লাব কোচিংয়ে অ্যাঞ্চেলোত্তি সর্বকালের সেরাদের একজন। শেষ 4 বছরে 2টি চ্যাম্পিয়ন্স লিগের অর্জন আছে তার ঝুলিতে। তবে জাতীয় দল বিবেচনায় অভিজ্ঞতা এবারই প্রথম তার। সেই অ্যাঞ্চেলোত্তিকে এবার দেওয়া হয়েছে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা জেতানোর ভার। তিনি দলকে একটু নতুনভাবে গড়েছেন। এবারের দলটা আগের বিশ্বকাপের ব্রাজিলের মতো নয়, সেটা ইতিবাচক নেতিবাচক দিক থেকেই। সবচেয়ে বড় খবর হলো নেইমার ফিরেছেন। 2 বছরের পরে তিনি আবার ব্রাজিলের জার্সি পরবেন। নেইমারের বয়স এখন 34। সান্তোসের হয়ে শেষ 13টি ম্যাচের মধ্যে 10টিতে মাঠে ছিলেন তিনি। কোচ অ্যাঞ্চেলোত্তি বলেছেন নেইমার শারীরিকভাবে ভালো আছেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু এই নেইমারের জায়গায় বাদ পড়েছেন জুয়াও পেড্রো। এটা অনেককে অবাক করেছে। জুয়াও পেড্রো চেলসি হয়ে এই সিজনে 46টি ম্যাচে 20 গোল করেছেন, তারপরেও তাকে দলে নেওয়া হয়নি। মজার বিষয় হলো নেইমারের দলে ফেরার কয়েক সপ্তাহ আগে জুয়াও পেড্রো নিজেই বলেছিলেন নেইমার ব্রাজিলের জন্য মেসির মতো। তিনি বলেছিলেন নেইমারের বিশ্বকাপে থাকা উচিত। শেষ পর্যন্ত নেইমার দলে এলেন আর জুয়াও পেড্রো বাদ পড়লেন। বিচিত্র পরিস্থিতিই বৈকি। এদিকে রদ্রিগো আর এস্তেভান আগেই বাদ পড়েছেন চোটের কারণে। থিয়াগো সিলভাও বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। ব্রাজিলের আক্রমণ কেমন হবে? ব্রাজিলের আক্রমণের মূল শক্তি হল ভিনিসিয়াস জুনিয়র। তিনি বাম দিক থেকে খেলবেন। ডান দিকে থাকবেন রাফিনহা। তিনি ইউরোপে গত 2 মৌসুম ধরে দারুণ খেলছেন। এই সময় ভিনিকেও ছাড়িয়ে গেছেন পারফরম্যান্সের দিক থেকে। এই দুইজন মিলে ব্রাজিলের আক্রমণকে প্রাণ দেবেন। মাঝখানের স্ট্রাইকারের ভূমিকায় কে খেলবেন সেটা এখনও পুরোপুরি ঠিক নেই। ম্যাথিউস কুনিয়া, এন্ড্রিক আর নেইমার তিনজনই এই জায়গায় খেলতে পারেন, কিন্তু তিনজনের খেলার ধরন আবার বেশ আলাদা। কোচ অ্যাঞ্চেলোত্তিকে এই কঠিন সিদ্ধান্তই নিতে হবে বৈকি। গ্যাব্রিয়েল মার্টিনেলিও দলে আছেন। তিনি পিচের ওপরের দিক থেকে প্রেস করতে পারেন এবং গোলও করতে পারেন সমানতালে। ব্রাজিলের রক্ষণ। এবারে ব্রাজিলের রক্ষণ আগের চেয়ে ভালো। মার্কিনিওস আর গ্যাব্রিয়েল মাগালাইজ মাঝখানে থাকবেন। ওয়েসলি আর আলেক্সান্দ্রো দুই পাশে থাকবেন। কায়ো হেনরিক চোটের কারণে দলে নেই, তাই বাম পাশে আলেক্সান্দ্রোকেই খেলতে হবে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে, আর তার জন্য ফুলব্যাকদের সাহায্য চাই তাদের। সেই ফুলব্যাকরা যখন সামনে উঠে আসেন তখন পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। প্রতিপক্ষ যদি সেই স্পেস কাজে লাগায় তাহলে বিপদেই পড়তে পারে ব্রাজিল। চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ, ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেইমার নিয়ে। নেইমার 2 বছরের পরে ফিরেছেন। বয়স 34। শরীর আগের মতো নেই, কিন্তু ব্রাজিলের সমর্থকরা তার দিকে তাকিয়ে থাকবেন। মিডিয়াও তাকে নিয়ে লিখবে। দলের মনোযোগ একটা নির্দিষ্ট জায়গায় আটকে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্য একটা সমস্যা হলো ফরওয়ার্ড হিসেবে কে খেলবেন সেটা এখনও পরিষ্কার নয়। কুনিয়া, এন্ড্রিক আর নেইমার তিনজনই স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। তিনজনের আবার 3 রকম খেলার ধরন। বিষয়টা কোচ অ্যাঞ্চেলোত্তির জন্য অস্বস্তির হতে পারে। তৃতীয় চ্যালেঞ্জ হলো রক্ষণের পেছনের ফাঁকা জায়গা। ভিনিসিয়াস আর রাফিনহা যখন সামনে যাবেন তখন দুই পাশের ডিফেন্ডাররাও সামনে ওঠেন। তখন রক্ষণে তো বটেই, মাঝমাঠেও স্পেস তৈরি হয়। মরক্কোর মতো দ্রুত প্রতি আক্রমণে ওঠা দল সেই জায়গা কাজে লাগাতে পারে। কিভাবে চ্যালেঞ্জ উতরে যাবে ব্রাজিল? 1. নেইমারকে পুরো 90 মিনিট না খেলিয়ে বরং বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে ব্রাজিলকে। 30 থেকে 40 মিনিট মাঠে থেকে নেইমার যা করতে পারেন সেটা 90 মিনিট খেলে ক্লান্ত নেইমারের চেয়ে বেশি কার্যকর হবে। কোচ অ্যাঞ্চেলোত্তি সেটা বুঝেছেন বলেই মনে হচ্ছে। খেলোয়াড় হিসেবে কুনিয়াকে প্রথম পছন্দ রাখতে পারে ব্রাজিল। তার গতি বেশ ভালো, গোল করার অভ্যেস আছে, ভালোভাবে দলের কৌশলেও মানিয়ে নিতে পারেন। রক্ষণে আর মাঝমাঠে স্পেসের সমস্যা মেটাতে কাসেমিরো আর গিমারেসকে মাঝমাঠে সতর্ক থাকতে হবে। তারা যখন সামনে যাবেন না তখন ব্যাকলাইন বাড়তি সুরক্ষা দেওয়ার দায়িত্ব মূলত তাদেরই। ব্রাজিলের সম্ভাব্য একাদশ: গোলকিপার অ্যালিসন, ডিফেন্ডার ওয়েসলি, মার্কিনিউস, গ্যাব্রিয়েল, আলেক্সান্দ্রো, মিডফিল্ডার রাফিনহা, গিমারেস, কাসেমিরো, মার্টিনেলি, ফরওয়ার্ড কুনিয়া, ভিনিসিয়াস। সেট পিসের তথ্য: কর্নার রাফিনহা, ব্রুনো গিমারেস, ভিনিসিয়াস, কুনিয়া, নেইমার, পাকেতা। ফ্রি কিক রাফিনহা ও নেইমার। পেনাল্টি রাফিনহা, ইগোর থিয়াগো, পাকেতা ও নেইমার। মরক্কো কি এবারও চমকে দেবে? মরক্কো এবার বিশ্বকাপে আসছে মোহাম্মেদ ওয়াহাবির কোচিংয়ে। নতুন কোচ, কিন্তু দলের পরিচিতি পুরনোই। মরক্কো যেভাবে খেলে সে কৌশলটা পরিষ্কার। বল পায়ে না থাকলে জমাট রক্ষণ, আর বল দখলে নিতে পারলেই আগুনে গতির প্রতি আক্রমণ, এই তাদের খেলার মূলমন্ত্র।
এই দলের সবচেয়ে বড় নাম হলো আশরাফ হাকিমি। তিনি ডান পাশ থেকে প্রচণ্ড গতিতে সামনে যান এবং বিপদ তৈরি করেন। ব্রাহিম দিয়াজ মাঝমাঠে সুযোগ তৈরি করেন। এই দুইজন মিলে মরক্কোর আক্রমণকে ভয়ঙ্কর করে তোলেন। মরক্কো 4-1-4-1 বা 4-3-3 সাজানো নিয়ে মাঠে নামতে পারে। মরক্কোর আক্রমণ। মরক্কো মূলত পাল্টা আক্রমণে দক্ষ দল। প্রতিপক্ষ বল হারালে মরক্কো সঙ্গে সঙ্গে দ্রুত আক্রমণে ওঠে। তারা হোয়াইট স্পেসে রান নেয়। হাকিমি ও নুসাইর মাজরাউই দুই পাশ থেকে প্রতিপক্ষকে প্রেস করেন। দিয়াজ মাঝখানে ফাঁকা জায়গা খোঁজেন। যে কোনো দলকে চমকে দেওয়ার ক্ষমতা মরক্কোর আছে। প্রতিপক্ষ একটু শৃঙ্খলা হারেই তারা সুযোগ কাজে লাগায়। মরক্কোর রক্ষণ। মরক্কোর রক্ষণ খুব সংগঠিত। মাঝমাঠ থেকে রক্ষণ সব একসঙ্গে মুভ করে। মিডফিল্ডে তারা খুব একটা স্পেস দেয় না প্রতিপক্ষকে। বল পায়ে খেলতে পারা দলের বিপক্ষে তারা বেশি কার্যকর, কারণ সেই দল যখন রক্ষণে ফাঁকা জায়গা রেখে যায় মরক্কো সেই সুযোগ নেয়। চ্যালেঞ্জ। মরক্কোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন কোচ মোহাম্মেদ ওয়াহাবি। আগের কোচ ওয়ালিদ রেগরাগি 2022 বিশ্বকাপে দলকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। তার পরিচিত কৌশল আর খেলোয়াড়দের সাথে বোঝাপড়া ছিল গভীর। নতুন কোচের সাথে সেই বোঝাপড়া তৈরি হতে সময় লাগে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো প্রতিপক্ষ যদি লো ব্লক বা বাস পার্ক করে খেলে তখন মরক্কো হক চকিয়ে যায়। মরক্কো প্রতি আক্রমণে দারুণ, কিন্তু প্রতিপক্ষ যখন ইচ্ছাকৃতভাবে রক্ষণে থেকে মরক্কোকে আক্রমণ করতে বাধ্য করে তখন সমস্যা হতে পারে। স্কটল্যান্ড বা হাইতি এই কৌশল নিতে পারে।